জয় মা খনা, জয় মা লক্ষ্মী, জয় মা খনা, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজকে আমাদের যে খনার বচনের বিষয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আমার খুব প্রিয় বলতে পারেন। সেটা হচ্ছে মা লক্ষ্মীর বন্দনা, অর্থাৎ লক্ষ্মীকে ঘরে কি করে বেঁধে আপনি অলক্ষ্মীকে কিভাবে ঘর থেকে বিদায় করবেন। তো বন্ধুরা, এখানে বলি যে অলক্ষ্মীকে বিদায় করার জন্য মা খনা যে কটি বচন দিয়েছেন তার প্রতিটি আমি আপনাদের সামনে করে শোনাচ্ছি অর্থসহ। আশা করছি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং শুনবেন সবকটা বচন, যা কিনা আমাদের মতন সংসারী লোকেদের খুবই দরকারি। চলুন তাহলে শুরু করি প্রথম বচন, যেটি অলক্ষ্মীকে বিদায় করবার উপায়। বলেছেন, গৃহিণীর পাপে গৃহস্থ নষ্ট, অলক্ষ্মী খুশি লক্ষ্মী রুষ্ট। অর্থাৎ গৃহিণীকে সর্বদা নিজের ঘরের মঙ্গলের কথা চিন্তা করতে হবে। এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে পরিবারের বা সংসারের সম্মানহানি ঘটে। এছাড়াও মা বলেছেন যে কোনো দুষ্ট লোকের প্ররোচনায় পা দেওয়া উচিত নয়, তাতেও কিন্তু সংসারের শান্তি বিনষ্ট হয়। বন্ধুরা, এখানে আমি প্রত্যেকটি বচনের মতো এখানেও আমি আরও একটি পার্ট বা আরও একটি পর্যায় অ্যাড করতে চাই বা যোগ করতে চাই। সেটি হলো, গৃহিণী শুধু নয়, একটি সংসারে সবার ওপরে নির্ভর করে একটি সংসারের শান্তি, একটি সংসারের মা লক্ষ্মীর অবস্থান। তো এখানে গৃহিণী বললেও তখনকার দিন অনুযায়ী উনি হয়তো শুধু গৃহিণী বলেছেন, কিন্তু আমি যুক্ত করতে চাই গৃহকর্তা এবং গৃহের সবার উপরই কিন্তু এটা নির্ভর করছে। অর্থাৎ সবাইকেই, একটা সংসারে যতজন পরিবারের যতজন মেম্বার বা যতজন সদস্য আছে প্রত্যেককে কিন্তু ঘরের মঙ্গলের কথা চিন্তা করে কাজ করতে হবে। গৃহিণী হয়তো ঠাকুরকে ডাকেন, ঠাকুরকে মঙ্গলের ঘরের মঙ্গলের কথা চিন্তা করে সবকিছু উনি পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করেন। কিন্তু ধরে নিন না, সেই স্বামী যদি স্বামী ফিরে যদি মা লক্ষ্মীর ঘটে লাথি মারে, তাহলে সে ঘরে কি মা লক্ষ্মী থাকবেন? থাকবেন না। সুতরাং শুধু গৃহিণী নয়, গৃহিণী গৃহকর্তা প্রত্যেকটি সদস্যদের জন্য আমার এই বচনটি বা আমার আজকে আমি যা যা বচন বলবো সবকিছুই শুধু গৃহিণী নয়, গৃহিণী গৃহকর্তা সবার জন্য কিন্তু প্রযোজ্য। এর পরের যে বচনটি বলবো সেটি হলো, রাধিয়া বাড়িয়া যে নারী পতির আগে খায়, সেই নারীর গৃহে অলক্ষ্মী হামলায়। বন্ধুরা, তখনকার দিনে অনুযায়ী বা তখনকার দিনে আগেকার দিনে নারীরা সবসময় স্বামীর পরেই খেতেন। তখনকার সময় স্বামীরা নারীদের কাছে দেবতুল্য ছিলেন। তাছাড়া স্বামীরাই সংসারে একমাত্র যিনি কিনা উপার্জন করে নিয়ে আসতেন। সেই জন্য নারীরা স্বামীকে যত্ন করে খাইয়ে তারপর নিজেরা আহার গ্রহণ করতেন। আজকালকার দিনে এটি হয়তো দেখা যায় না, তবুও যেখানে স্বামীরা আগে রান্না করছে, আমার মনে হয় সেক্ষেত্রে স্ত্রীর জন্য ওয়েট করা উচিত। যেখানে স্ত্রীরা রান্না করছে সেখানে স্বামীর জন্য ওয়েট করা উচিত। এরপরে আসি পরবর্তী বচনে, যেখানে মা খনা বলেছেন, গাই গেলে হালে অলক্ষ্মী ওঠে চালে। আমি সম্পূর্ণভাবে একমত। গাই গেলে হালে, গাই অর্থাৎ কিনা গাভী, যে গরু মাতা দুধ দেন সেই গাভী। তো সেই গাভী যদি, অর্থাৎ সেই গাই দিয়ে যদি কেউ হাল চালানোর চেষ্টা করে, হ্যাঁ ভগবান, অত্যন্ত অমঙ্গলজনক। কারণ গাই আমাদের মাতার সমতুল্য। মাতাকে দিয়ে বা মাকে দিয়ে কি তুমি এরকম ভাবে হাড় ভাঙা খাটুনি, যেটা কিনা রোদে যে লাঙল করা হয়, হাল চাষ করা হয়, সেটা কি করানো উচিত না। সুতরাং গাই দিয়ে হাল চালানোর কাজ যদি যেটা কেউ করে তা অত্যন্ত অমঙ্গলজনক। এরকম অন্যায় এবং অমঙ্গলজনক কাজ করলে সংসারে অলক্ষ্মীর প্রভাব তো পড়বেই। আসছে বন্ধুরা এরপর পরবর্তী বচনে মা খনা বলেছেন, অলক্ষ্মীর নিদ্রা বেশি আর কাঙালের খিদা বেশি। একদম তাই। কারণ দেখবেন যারা দিন রাত ঘুমাচ্ছে 24 ঘন্টার মধ্যে ধরুন কি 10 ঘন্টা কি 12 ঘন্টা কি 14 ঘন্টা ঘুমাচ্ছেন,
আর 12 ঘন্টা জেগে আছেন। তো এমন লোক যদি থাকে তাহলে সে কখন খাটবে? মা লক্ষ্মীর বন্দনা করবে কখন? বন্দনা বলতে আমি শুধু যে পূজা অর্চনার কথা বলছি তা নয়। একটা পুরুষ মানুষ যখন রোজগার করতে বেরোচ্ছে সেটিও কিন্তু লক্ষ্মীর বন্দনা, তাই তো? একজন আমাদের ঘরের মা বোন যখন চালের বস্তা থেকে বা চালের পাত্র থেকে, চালের টিন থেকে যখন চাল বের করছে, গুনে গুনে বের করছে, সেটিও কিন্তু লক্ষ্মীর বন্দনা। তো এবারে একজন কেউ সংসারের মানুষ যদি 10 ঘন্টার ঘুমায় সারা দিনে, তাহলে সে কাজ করবে কখন? মা লক্ষ্মীকে ঘরে আনবেন কখন? সুতরাং এত ঘুমালে তো মা লক্ষ্মী থাকবেন না। এছাড়াও বলেছেন কাঙালির খিদে, অর্থাৎ অতিরিক্ত ভোজন যেমন স্বাস্থ্যের পক্ষে খারাপ, ক্ষতিকর, শরীরে মেদ জমবে, আপনার শরীরে নানা রকম রোগের আক্রমণ ঘটবে। মোটা মানুষদের কিন্তু রোগের আক্রমণ বেশি। অতিরিক্ত মোটাও যেরকম ভালো নয়, আবার একদম দুর্বল হয়ে শীর্ণকায় চেহারা সেটাও ভালো নয়, তাহলেও কিন্তু শরীরের অনেক ক্ষতি। সুতরাং আপনাকে একটা পরিমিত আহার গ্রহণ করতে হবে। তাই মা লক্ষ্মী বলেছেন, মা লক্ষ্মী বলতে আমি মা খনার কথা বলছি, মা খনা বলেছেন অলক্ষ্মীর নিদ্রা বেশি আর কাঙালের খিদা বেশি। তা বন্ধুরা চলুন এবারে পরবর্তী বচনে যাই। এখানে মা বলেছেন যে শ্রাবণে বয় পুবে বায়, লক্ষ্মী পালায় অলক্ষ্মী চায়। অর্থাৎ শ্রাবণ মাসে যদি পূর্ব দিক থেকে বাতাস বয় তাহলে সেটা কৃষির পক্ষে বা চাষবাসের পক্ষে একদমই মঙ্গলজনক নয়। সে বছর চাষের কাজের জন্য কিন্তু উপযুক্ত নয় সেই বছরটা, যার ফলে শস্যের ফলনও কিন্তু সে বছর বেশি হয় না। এর ফলে যারা চাষি ভাই রয়েছেন সেই কৃষকগণের ঘরে অর্থের অভাব দেখা যায়, ঘরে অলক্ষ্মীর আনাগোনা বেড়ে যায়। এবারে আসছে পরবর্তী বচনে। পরবর্তী বচনে মা খনা বলেছেন বউ ছুটায় শাশুড়ির মুখ, অলক্ষ্মী কুচায় গৃহীর সুখ। বলেছেন যে পুত্রবধূকে সংসারে শান্তির জন্য পরিমিত কথা এবং সুস্থ চিন্তা ভাবনা করে বলা উচিত। এখানে পুত্রবধূ এবং শাশুড়ি উভয়ের জন্যই কিন্তু এটি প্রযোজ্য। এখানে দুজনকেই দেখতে হবে। পুত্রবধূকে যেমন দেখতে হবে যে শাশুড়ি মা যাতে তার কোনো কথাতে রুষ্ট না হন, সেরকমই শাশুড়ি মাকেও পুত্রবধূকে নিজের কন্যার মতন আদর স্নেহে ভেবে আদর স্নেহ করে চিন্তা করতে হবে যে শাশুড়ি মায়ের তার কথাতেও যেন তার তার পুত্রী সম বা তার কন্যা সম সেই গৃহবধূটি যাতে দুঃখ না পায়, কষ্ট না পায়, নিজের মেয়ের মতোই ভালোবাসা উচিত। তো এবারে একবার যদি কোনো কলহে জড়িয়ে পড়ে তবে সেটা ভবিষ্যতে কিন্তু বড় আকার ধারণ করতে পারে। সুতরাং এই মুখোমুখি চুলোচুলি সংসারে যতটা পারেন বর্জন করুন। বর্জন না করলে অলক্ষ্মীর বাস হয় সেই ঘরে। একটু মানিয়ে চলুন, দুজন দুজনের সাথে আলোচনা করুন। এরপরে আসছে বন্ধুরা পরবর্তী বচনে, পদ্মমুখী ঝি আমার পরের ঘরে যায়, অলক্ষ্মী জুড়ে এসে পাটার পান খায়। অর্থাৎ এখানে বলেছে ঝি অর্থাৎ মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় সেটা কোনো সন্দেহ নেই যে পিতা মাতার কাছে অত্যন্ত বেদনাদায়ক। অন্যদিকে যখন গৃহে পুত্রবধূ আসে তখন তাকে মেয়ের মতো মানিয়ে নেওয়া প্রথমের দিকে একটু অসুবিধাই হয়, কিছুদিন পরে হয়তো পুত্রবধূর গুণে সবকিছুই ঠিক হয়ে যায় এবং ঠিক করে নেওয়াই উচিত। এরপরে আসছে বন্ধুরা পরবর্তী বচনে, গৃহীর জেদ ভালো নয়, অলক্ষ্মী খুশি হয়। হ্যাঁ, সংসারে নারীদের অধিক জেদ একদম ভালো নয়। সংসারে অনেক কিছুই করতে পারে, সেক্ষেত্রে জেদ না করে আলাপ আলোচনার মধ্যে সেগুলোকে মিটিয়ে নেওয়া উচিত, অন্যথা সংসারে অশান্তি লেগেই থাকবে। আবারও বলি আগের মতন যে গৃহী শুধু নয়, গৃহকর্তাও রয়েছে, গৃহকর্তাও এর সাথে যুক্ত রয়েছে। গৃহকর্তার অধিক জেদ নারীদের কষ্ট দেয়, অন্যায় জেদ, গৃহকর্তার অন্যায় অধিক জেদ নারীদের কষ্ট দেয়, সেক্ষেত্রেও কিন্তু সংসারে শান্তি আসবে না, আসতে পারে না। এরপরে আসছি পরবর্তী বচনে। পরবর্তী বচনে মা খনা বলেছেন, আষাঢ়ের পঞ্চদিনে
রোপণ করে যে ধান সুখী থাকে কৃষি, বড় অলক্ষী হয় বিফল। অর্থাৎ আমরা ধরিত্রী মাকে মাতা হিসেবেই মনে করি, তাই আষাঢ় মাসের প্রথম 4 দিন রজককাল হিসেবে ধরা হয়। আষাঢ় মাসের প্রথম 4 দিন বাদ দিয়ে পঞ্চম দিন থেকে ধান রোপণ করা উচিত। তার ফলে ধানের ফলন এত বেশি মাত্রায় হয় যে কৃষক অর্থের আর কোনো অভাব বোধ করে না। এরপরে আসছি মা খনার পরবর্তী এবং সর্বশেষ বচনে। সেটি হলো খাবার খায় করে শব্দ, অলক্ষী খুশি আর লক্ষ্মী জব্দ। হ্যাঁ, আওয়াজ করে খাওয়া শুভ লক্ষণ নয়। তাছাড়া খাওয়ার সময় কথা বললে অবশ্যই কি হয়, খাবারের সাথে আপনার যে মনঃসংযোগ নষ্ট হয়, যার ফলে বিপদ এরকমও ঘটতে পারে যে খাবার গলায় আটকে যায়। এছাড়াও কি হয়, ঠোঁটে কামড় বসতে পারে, মুখে কামড় বসতে পারে, এতে বিপত্তি ঘটতে পারে নানা ধরনের। এমনকি গলায় খাবার আটকে শ্বাসরোধ হয়ে অনেকের মৃত্যুও হয়। সুতরাং মা খনা এতদিন আগেও কিন্তু এই সমস্ত বিষয় সতর্ক করে দিয়েছেন। উনি বলেছেন খাবার খায় শব্দ করে অলক্ষী খুশি, লক্ষ্মী জব্দ। অর্থাৎ অলক্ষীর বাস হয় সে ঘরে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার এই চ্যানেলে অলক্ষীকে বিদায় করবার উপায় এবং লক্ষ্মীকে ঘরে আহ্বান করার উপায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্ত অর্থ। যদি বুঝতে না পারেন আরেকবার এই ভিডিওগুলো দেখে নিন, আশা করি ভালো লাগবে। আর সত্যি যদি ভালো লাগে বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে ঘরে ঘরে লক্ষ্মী থাকে আর অলক্ষ্মী যাতে আমাদের সমস্ত যতজন আমরা রয়েছি ভারতবর্ষে কি বাংলাদেশে, সবার ঘর থেকে যাতে অলক্ষ্মী দূর হয়, এই কামনা করে আজকের মতন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।